আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আবার হাজির হয়ে গেছি সুন্দর একটা ক্লাস নিয়ে, যেই ক্লাসটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বানান একটা টপিক। এই বানান নিয়ে তোমাদের মধ্যে অনেক তোমার হচ্ছে ঝামেলা থাকে, অনেক সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আবার হাজির হয়েছি তোমাদের সাথে। তোমরা একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। আজকে আমরা বাংলা বানানের যে নিয়মগুলো আছে এগুলো সুন্দর মতো সবগুলো সলভ করো প্রিয় ভাইরা। ওকে, ওকে তো প্রিয় ভাইরা, আমরা যেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে বাংলা বানান নিয়ম। এক এক করে প্রত্যেকটা টপিক আমরা টাচ করব, যেগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে ভাইরা, আমি দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা সবাই চলে আসছো। হ্যাঁ, জাস্ট একটু তুমি তোমার বন্ধুকে একটু মেনশন করে দিবা। আমরা সবাই মিলে আজকের এই যে ক্লাসটা আছে ক্লাসটা করব, এবং বাংলা বানানের মধ্যে যে কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ তুমি একটা বানান করতে গেছো, বাকি দেখো ওই বানানটা সঠিক মনে হচ্ছে তোমার কাছে। এখন আজকে তোমাকে ক্লিয়ার করে দিব যে কোন বানানটা সঠিক হবে, কোন বানানটা ভুল, একেবারে এ টু জেড তোমাকে সুন্দর মতো ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, তাহলে প্রিয় ভাইরা খেয়াল করো, আমি একেবারে ধরে ধরে তোমাদের প্রত্যেকটা বানান ধরে ধরে একেবারে তোমাদের দেখানোর চেষ্টা করবো, যাতে তোমার কোনো সমস্যা না হয়। প্রথম বানানটা খেয়াল করো। প্রথম আমার এখানে বানানটা দেওয়া আছে কি ভাইয়া, নত বিধান অনুসারে। অর্থাৎ বাংলা বানান বলতে আমরা কি বুঝি? বাংলা বানান বলতে আমরা রস্যিকার বুঝি, বাংলা বানান বলতে আমরা দীর্ঘিকার বুঝি, বাংলা বানান বলতে আমরা এই মূর্ধন্য স বুঝি, আবার বাংলা বানান বলতে আমরা মূর্ধন্য বুঝি। হ্যাঁ, আবার কখন রস্যকার হবে, কখন দীর্ঘকার হবে, এগুলো কিন্তু আমরা বাংলা বানান বলতে বুঝি। বুঝতে পারছো? এখন এই বাংলা বানানগুলো তোমার হচ্ছে কিভাবে চেঞ্জ হয়, অর্থাৎ রস্যিকার কখন হবে, কখন দীর্ঘকার হবে, কখন রস্যকার হবে, কখন দীর্ঘকার হবে, এই যে এই জিনিসগুলো যখন তুমি পারবা, তখন তোমার মনে হবে যে আমি বাংলা বানানগুলো ঠিকঠাক মতো পারি। ঠিক আছে, তখন তোমার পেস লাগবে না। তুমি যখন বারবার প্র্যাকটিস করবা, বারবার দেখবা, তখন তোমার কাছে যে এই বানানগুলো দেখলে আর অচেনা মনে হবে না, চেনা চেনা মনে লাগবে। তো বাংলার বানানগুলো পড়তে হলে তোমাকে অবশ্যই বাংলা প্র্যাকটিস করতে হবে, বাংলা বানানে তোমার নিয়ম জানতে হবে। তাহলে বাংলা বানানগুলো পড়তে হলে তোমাকে এক নম্বর হচ্ছে নিয়ম ফলো করতে হবে। 2 নাম্বার হচ্ছে কি করতে হবে, অনুশীলন করতে হবে। কি করতে হবে ভাইয়া? অনুশীলন করতে হবে। তোমাকে অনুশীলন করতে পারলে এবং নিয়মগুলো তোমার আয়ত্ত থাকতে পারে, তাহলে দেখবা তুমি বাংলা বানানো একবার টপ স্কোর করতে পারবা, একেবারে টপ স্কোর করতে পারবা। তাহলে প্রিয় ভাইরা, আমি প্রথমে চলে আসছি নিয়ম, পরে হচ্ছে অনুশীলন। আমি আবার বলতেছি, ক্লাসের শুরুতে বলতেছি, বাংলা বানানগুলো তোমাকে পারতে হলে যে জিনিসটা তোমার কাজে লাগাইতে হবে সেটা হচ্ছে প্রথমত তোমাকে নিয়মগুলো শিখতে হবে, যে কখন আমি দীর্ঘকার দিব, কখন আমার রস্যিকার হবে। যখন তুমি এটা পেরে ফেলবা, তখন বাংলা বানানোর অর্ধেক তোমার আয়ত্তে চলে আসবে, অর্ধেক বানান তোমার আয়ত্তে চলে আসবে, আর বাকি অর্ধেক তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে আমি প্রথম শর্ত হচ্ছে তুমি নিয়ম পড়বা। 2 নম্বর হচ্ছে যে নিয়মগুলো পড়ছো, বাংলার যে আদার্স নিয়মগুলো আছে যেগুলো ব্যতিক্রম হয় সেগুলো অনুসরণ করবা, তাহলে দেখবা তোমার বাংলাতে তুমি আটকাবা না। ঠিক আছে? ওকে, প্রথম নিয়মে আসি। খেয়াল করো, নত্য বিধান অনুসারে নিচের কোনটা সঠিক? হ্যাঁ, নত্য বিধান মানে হচ্ছে কোন জায়গায় আমার ন হবে, কোন জায়গায় আমার ন হবে, কোন জায়গায় আমার ন হবে না। এই জিনিসটা যখন তুমি আয়ত্ত করতে পারবা, তখন তোমার এগুলো হবে না। এখন এই মূর্ধন্যটা আমরা জানি বাংলা ন আছে 2টা, একটা হচ্ছে দন্তন্য, একটা হচ্ছে মূর্ধন্য। এই 2টা নয়ের মধ্যে কোন নটা হবে, মূর্ধন্যটা কোন জায়গায় হবে, এটা হচ্ছে নত্য বিধান। এটা হচ্ছে কি নত্য বিধান। খেয়াল করো ভাইয়া, এই যে বানানগুলো যেগুলো দেওয়া আছে, এখানে যে বানানগুলো দেওয়া আছে আমার, এই বানানগুলির মধ্যে স্মরণ একটা বানান দেওয়া আছে না, স্মরণ। মানে এই স্মরণটা খেয়াল করো তো, স্মরণ হচ্ছে স ম র, পর হচ্ছে মূর্ধন্য। এখন বাংলা বানানের নিয়ম অনুসারে যেটা আমরা পাই, যেটা আমরা দেখতে পারি, ঠিক আছে, যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে কি, আমরা জানি রিকার র, আর হচ্ছে কি মূর্ধন্য স্বরের পরে মূর্ধন্য হয়। দেখো স্মরণের পরে কি আছে, র আছে, এখানে কি আছে, র আছে, এরপরে মূর্ধন্য হবে, নিয়মের মধ্যে পড়ছে। তাহলে এটা সঠিক। প্রশ্নের মধ্যে বলা হয়েছে কোনটা অশুদ্ধ মানে হচ্ছে ভুল, কি ভাইয়া? ভুল বা ইনকারেক্ট যেটা আমরা বলি, তাহলে অশুদ্ধ, ভুল। খেয়াল করো, পরে বি নাম্বারটা খেয়াল করো তো, বি নাম্বারটা বলা হয়েছে হর্ন। কি বলা হয়েছে? হর্ন। এই হর্ন বলা হয়েছে, হর্নের মধ্যে কি দিছে? হ রেফ পড়েছে মূর্ধন্য। আমরা এটাও পড়ছি রি রস প্লাস মূর্ধন্য, আর রেফের পরে মূর্ধন্য হয়। এখানে মূর্ধন্য হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা আরো একটা নিয়ম পড়েছিলাম, সেটা হচ্ছে কি, শুধুমাত্র তৎসম শব্দে, কি শব্দে? শুধুমাত্র তৎসম যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য হবে, এই নিয়মগুলো খাটবে। এর মানে কি, এখন তুমি মনে করো গার্মেন্টসে চাকরি করো, তুমি মনে করো পড়াশোনা করো, তুমি শুধুমাত্র মনে করো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার। এখন তুমি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস করাইলে
পড়াশোনা করলে এখানে সার্টিফিকেট পাবা। আদার্স বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমাকে সার্টিফিকেট দিবে না। তুমি যতই ভালো পড়ো না কেন, যতই সিজিপি ভালো করো না কেন, তোমাকে চট্টগ্রাম বিশ্ব সার্টিফিকেট পাইতে হলে তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, তাই না? ঠিক একইভাবে তোমাকে এই নিয়মগুলো মানতে হলে, এই নিয়মগুলো তখনই মানবে যখন শব্দটা কি হবে, তৎসম শব্দ। কি শব্দ? শব্দটা হবে কি? শব্দটা হবে তৎসম শব্দ। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। শব্দটা যখন তৎসম হবে তখন এই নিয়মগুলো খাটবে, আদার্স শব্দগুলোতে এই নিয়মগুলো খাটবে না। এখন আসি ভাইয়া, খেয়াল করো হর্ন বানানটা কেন মূর্ধন্য হবে না? হর্ন বানানো এই জন্য মূর্ধন্য হবে না কারণ হর্ন শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ। কি শব্দ ভাইয়া? এটা হচ্ছে ভাই ইংরেজি শব্দ, যেটাকে আমরা সহজ করে বলি কি, যেটা আমরা সহজ করে বলি বিদেশি। বিদেশি শব্দ, যার কারণে আমরা এখানে কি হবে না, মূর্ধন্য হবে না। সেই কারণে যেহেতু এখানে মূর্ধন্য হবে না আর এখানে মূর্ধন্য দিয়ে দিয়েছে, তার কারণে এইটা ভুল, এটা ভুল। আর এখানে বলা হয়েছে কোনটা অশুদ্ধ, যেটাই অশুদ্ধ সেটাই সঠিক অ্যান্সার, যেটা অশুদ্ধ সেটা আবার কি, সেটা আমার সঠিক অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছি। বি নাম্বারটা খেয়াল করছো? বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এখানে পরের বানানগুলো দেখি, পরের অপশনগুলো আমরা খেয়াল করো। সি নাম্বার অপশনের মধ্যে কি বলা হয়েছে, মূল্য বানানটা ঠিক আছে, কারণ কি নিয়মটার মধ্যে রিও নাই, র নাই, স নাই, আদার্স যে নিয়মগুলো আছে এই নিয়মের মধ্যে পড়ে না, সেখানে এখানে দন্তন্য হবে, নিয়ম ঠিক আছে। এই পরটা পেলাম কি ভাইয়া? এই পরটা পেলাম নিরূপণ। কি পেলাম? নিরূপণ। এই নিরূপণের মধ্যে নিরূপণ, খেয়াল করো তো এখানে ঋণরূপণ আমরা পড়ছিলাম, আমরা নত্য সত্য বিধান শিখেছিলাম কিভাবে ভাইয়া? এই যে ভিলেন দিয়ে শিখাইছিলাম, ভিলেন, পরে কি, পরে নায়ক দিয়ে শিখাইছিলাম। হ্যাঁ, নায়ক দিয়ে শিখাইছিলাম, আমরা এভাবে শিখেছিলাম, ভিলেন নায়ক দিয়ে শিখাইছিলাম আমরা তোমাদের সবাইকে। হ্যাঁ, আমরা ভিলেন দিয়ে শিখেছিলাম না এইভাবে, এই যে ভিলেন, হ্যাঁ ভিলেন দিয়ে শিখাইছি। পরে এখানে নায়িকা ছিল, হ্যাঁ এখানে নায়িকা ছিল, আর এখানে নায়ক ছিল, হ্যাঁ নায়ক ছিল। ভিলেনের মধ্যে কে কে ছিল ভাইয়া? এই যে ক বর্গীয় আর হচ্ছে প বর্গীয়, এই বর্ণগুলো ছিল, এই বর্ণগুলো আমার ভিলেনের মধ্যে ছিল। ভিলেনের যদি থাকে তারপর কি হয়, নায়িকা আসে, ছবি শেষে দেখা যায় নায়ক ও নায়িকা মিলে যায়, কিন্তু মাঝখানে ভিলেন ঝামেলা করে। ভিলেন কি করে? ভিলেন ঝামেলা করে। নায়িকাও থাকে, নায়কও থাকে ছবির মধ্যে, এই নায়কও নায়িকাও দুইটার সাথে একসাথে মিলে যায়, কিন্তু মাঝখানে ঝামেলা করে কে? এই ভিলেন। এই ভিলেন ঝামেলা করে, তার মানে এটা সঠিক উত্তর। এটাও সঠিক, এটাও সঠিক, বাট মাঝখানটা ভুল। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। পরেরটা আসি, পরেরটা খেয়াল করো। স্বভাবতই মূর্ধন্য ষ ব্যবহার উদাহরণ। স্বভাবত মানে কি? স্বভাবতই মানে হচ্ছে, স্বভাবত মানে কি তোমাকে বুঝাচ্ছি, দেখো স্বভাবত মানে হচ্ছে নিত্য মূর্ধন্য। কি ভাইয়া? নিত্য মূর্ধন্য। স্বভাবত মানে হচ্ছে, স্বভাবত মানে হচ্ছে, আবার স্বভাবত মানে হচ্ছে নিয়ম মানে না, নিয়ম, নিয়ম মানে না, নিয়ম মানে না, নিয়ম মানে না। এখন খেয়াল করো ভাইয়া, স্বভাবত মানে হচ্ছে কি? স্বভাবত আরেক নাম হচ্ছে কি? নিত্য মূর্ধন্য। এই স্বভাবত আরেক নাম হচ্ছে কি? নিয়ম মানে না, মানে নিয়মটম মানে না। কিছু দেখবে না এলাকার মধ্যে কিছু ঘাউড়া টাইপের লোক থাকে, যেগুলো কোনো নিয়মটম মানবে না, যেগুলো কোনো কিছু দেখবে না, শুধুমাত্র কি ওই রুলস চলবে, মানে মাই রুলস, মাই তোমার হচ্ছে মাই লাইফ, মাই রুলস, এরকম টাইপের ছেলে পেলে। ঠিক একইভাবে এই স্বভাবত মানে হচ্ছে এরকম জিনিস যেটা কোনো কি মানবে না, কোনো রুলস, কোনো নিয়ম, কোনো কিছু মানবে না। এখন নিত্য মূর্ধন্য আর স্বভাবত মূর্ধন্য একই কথা, ঠিক আছে? স্বভাবত মূর্ধন্য বা মূর্ধন্য স, যেটাই হোক না কেন। এখন খেয়াল করো, নিয়ম মানে নাই কোনটায়, নিয়ম মানে নাই কোনটা? আমরা জানি রি র স এর পরে মূর্ধন্য হয়, বাট এই নিয়মটা না মানেই মূর্ধন্য হয়েছে, এরকম শব্দটা কোনটা? খেয়াল করো তো দেখি, খেয়াল করো, খেয়াল করলে পাইবা। দেখো এখানে প্রতিষ্ঠান, পরে হচ্ছে কি নষ্ট, সুষুপ্ত, আর হচ্ছে রোষ, যে শব্দটা দেওয়া আছে, রোষ শব্দটা দেওয়া আছে, রোষ শব্দটা দেওয়া আছে। এখন অনেকে অ্যান্সার কি দিচ্ছ দেখি। হ্যাঁ, 2 নম্বরে ডি বলতেছে সবাই। এখন অ্যান্সার যদি আমি আলোচনা করি, তোমাদের দেখাই, তোমরা হয়তো ভালো মতো বুঝতে পারবা। তাহলে ওকে, দেখো এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে, প্রতিষ্ঠানে খেয়াল করো, প্রতিষ্ঠা বানানটা খেয়াল করো। প্রতিষ্ঠা বানানের মধ্যে এখানে মূর্ধন্য স হয়েছে, কারণ কি? কারণ আমরা জানি রস্যিকার অথবা রস্যকার এগুলোর পরে আমার কি হয়? মূর্ধন্য স হয়। এখন দেখো তো প্রতিষ্ঠানের মানের মধ্যে এখানে কি ছিল? এখানে হচ্ছে রয়েফ, আর এখানে তো রসিকার তি, প্রতি এই রসিকার ছিল, রসিকার পর মূর্ধন্য স হয়েছে, এই কারণ হয়েছে। পরে নষ্ট বানানটা কি হয়েছে? নষ্ট বানানটা হচ্ছে আমরা শিখছিলাম ট বর্গীয় ধ্বনির আগে। এই ট বর্গ মানে কি? ট, ঠ, ঢ, তারপর হচ্ছে কি ড, পর ড আর হচ্ছে মূর্ধন্য। এই যে এরা 5 ভাই, এই 5 ভাইয়ের সাথে মূর্ধন্য স হয়, ঠিক আছে? মূর্ধন্য স হয়, মূর্ধন্য স হবে, তার মানে এখানে নিয়ম অনুযায়ী হয়েছে। পর দিকে সুষুপ্ত, সুষুপ্ত বানানটা খেয়াল করো, তাহলে এই আগের মতো নিয়মটা পড়বে। সুষুপ্ত যে বানানটা দেওয়া আছে, ছয় রসিকা সু, ছয় মূর্ধন্য, ছয় কি পয়ের নিচে ত, এরকম সুষুপ্ত। এখন এই সুষুপ্ত যে বানানটা দেওয়া আছে প্রিয় ভাইরা, একটু খেয়াল করলে বুঝতে হবে সুষুপ্ত বানানটার মধ্যে প্রথম কি আছে? রসুগার আছে। প্রথম কি আছে? রসুগার আছে। হ্যাঁ, রসুগার আছে। এখন আমরা শিখছিলাম রস্যিকার
অথবা রস্যকার এরপরে মূর্ধন্য ষ হয়, এই যে সেই নিয়ম অনুযায়ী র হয়েছে এখানে। ক্লিয়ার? রোষ বানানটা যেটা আছে, রোষ বানানটা যেটা আছে, এখানে তোমার মনে হতে পারে র এর পরে মূর্ধন্য ষ হয়েছে, না, শব্দটা এই ভবতী এরকম, সেজন্য এখানে সভাপতি মূর্ধন্য ষ হয়েছে। তাহলে সেই হিসাবে সঠিক উত্তর হচ্ছে রোষ মানেই, হ্যাঁ, রোষ মানে রাগ, রোষে, হ্যাঁ, তোমার হচ্ছে জনতার রোষে যখন পড়ে যাবা, বা জনতার রোষ, এই যেমন রাগ বিদ্বেষ, এগুলো হচ্ছে রোষ। ওকে, ঠিক আছে ভাই, এটা শেষ। ওকে, পরবর্তী আসি, দেখো পরবর্তীটা খেয়াল করলে বুঝতে পারবা। এরপরে দেখো নিত্য মূর্ধন্য ষ কোন শব্দের বর্তমান, খেয়াল করতে হবে শব্দটা বানানটা কি বলা হয়েছে এখানে। নিত্য মূর্ধন্য ষ, নিত্য মূর্ধন্য ষ মানে হচ্ছে যেটা স্বভাবতই মূর্ধন্য ষ, যেটা নিয়ম না মেনেই মূর্ধন্য ষ হয়েছে, বুঝতে পারছো? তাহলে নিত্য মূর্ধন্য ষ হচ্ছে এমন জিনিস যেটা নিয়ম মানে নাই, যেটা কি মানে নাই, নিয়ম মানে নাই, নিয়ম মানা ওর কাছে নাই। আবার কি এটা স্বভাবতই, এটা কি স্বভাবতই কি মূর্ধন্য হয়েছে, বুঝতে পারছো? এখন নিত্য মূর্ধন্য দ্যাট মিনস নিয়ম মানে নাই এবং স্বভাবতই মানে অটোমেটিক্যালি মূর্ধন্য ষ হয়েছে, এরকম শব্দ কোনটা খেয়াল করলে বুঝতে পারো। দেখো কষ্ট বানান খেয়াল করো, নিচের দিক থেকে আসি। কষ্ট বানানের মধ্যে যেটা দেওয়া আছে, কষ্ট বানানের মধ্যে ক দেওয়া আছে এখানে, পরে কি শয়ে ট দেওয়া আছে, হ্যাঁ, কষ্ট। আমরা জানি ট বর্গ ধ্বনি রেখে মূর্ধন্য ষ, তার মানে এটা নিয়ম মানছে। পরেরটা আসি, পরেরটা হচ্ছে কল্যাণী এসু, কল্যাণী এসু, এই যে এসু যে বানানগুলো আছে, এই টাইপের বানানগুলোর মধ্যে মূর্ধন্য ষ নিয়ম অনুযায়ী, তাহলে এখানে মূর্ধন্য হয়েছে। পরে দেখো উপনিষদ, উপনিষদ বানানটা খেয়াল করো, উপনিষদ, এখানে কি আছে, এই ষ এর আগে কি আছে, রসিকার আছে এখানে ভাইয়া, আছে। তাহলে রসিকার অথবা রসিকারের পরে মূর্ধন্য ষ, তাহলে এই নিয়মটাও মেনে মানছে। বাট আমরা কি কখনো পড়ছি অ অথবা আ এই ধ্বনিগুলোর পরে মূর্ধন্য ষ হয়, বাট এখানে হয়েছে এবং বানানটাও রাইট, বানানটাও রাইট, এই নিয়মটা নাই। অ বা আয়ের পরে মূর্ধন্য ষ হয় না, কিন্তু এখানে হয়েছে, আর বানানটাও শুদ্ধ। তার মানে এই বানানটা হচ্ছে ঘাটতেরা বানান, যেটা হচ্ছে আমরা বলি নিত্য মূর্ধন্য ষ, যেটা নিয়ম মানে না, যেটা স্বভাবতই মূর্ধন্য ষ হয়, যে স্বভাবতই মূর্ধন্য ষ হয়। তাহলে আশা করি বুঝাইতে পারছি, তোমাকে বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এই সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা। পরেরটা আসি, দেখো পরেরটা কি বলছে, কণ্টক, হ্যাঁ, কণ্টক বানান কোন নিয়মে হয়েছে। এখন এই কণ্টক বানানটা কোন নিয়ম হয়েছে তোমাকে যদি জাস্টিফাই করতে হয় বা তুমি অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবা। কণ্টক বানানটা খেয়াল করো, ক নয়ে মূর্ধন্য পরে কি কণ্টক, এইরকম বানানটা, এই বানানটা এই যে মূর্ধন্য হয়েছে না ভাই, এই যে মূর্ধন্যটা হয়েছে, এই মূর্ধন্যটা কেন হয়েছে? কারণ আমরা পড়ছি এটা হচ্ছে নত্যবিধান অনুসারে হয়েছে। কোন বানান অনুসারে? নত্যবিধান অনুসারে হয়েছে। বোঝা যাচ্ছে এটা, বোঝা যাচ্ছে এটা কি নত্যবিধান হয়েছে। কারণ কি এখানে মূর্ধন্য হয়েছে, এখানে মূর্ধন্য হয়েছে মানে কি, তার মানে হচ্ছে নত্যবিধান, নিয়মটা মেনে হয়েছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমার হচ্ছে কি, নিয়মটা হচ্ছে এমন যে ট বর্গীয় ধ্বনির আগে, ট বর্গীয় মানে হচ্ছে ট ঠ ড, হ্যাঁ, ড পরে হচ্ছে ডহ পরে হচ্ছে মূর্ধন্য, ট ঠ ঢ ডহ মূর্ধন্য, এই যে পাঁচটা শব্দ, এই পাঁচটা শব্দের আগে মূর্ধন্য হয়। তার মানে এখানে নত্যবিধান অনুসারে হয়েছে, তত্ত্ববিধান অনুসারে হয়েছে। এরপর আসি ভাই, দেখো দ্রুত অ্যান্সার করো আমার সাথে, দ্রুত অ্যান্সার করো তোমরা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, রবিউল অলসো ভাইয়া বি নাম্বারটা। ওকে, নত্যবিধান অনুসারে অশুদ্ধ বানান কোনটা বলা হয়েছে এখানে। 5 নম্বর কোশ্চেনের মধ্যে নত্যবিধান অনুসারে অশুদ্ধ বানান কোনটা বলা হয়েছে। এখন একটু চেক করবা, একটু চেক করে দেখো এখানে কি বলা হয়েছে। অশুদ্ধ মানে হচ্ছে ভুল, আগে প্রশ্ন বুঝবা, আগে প্রশ্ন বুঝবা। অশুদ্ধ মানে কি? ভুল। হ্যাঁ, ভুল বলা হয়েছে। এই ভুলের মধ্যে খেয়াল করো তো, এই নাম্বার বলা হচ্ছে ধরন, আর এই নাম্বার কর্নার, পরে হচ্ছে গৃহকোণ, হ্যাঁ, পরে হচ্ছে মূল্যায়ন। এই 4টা বানান দেওয়া আছে এখানে। 4টা বানানের মধ্যে কোনটা ভুল বলা হয়েছে, কোনটা ভুল। এখন তোমার কাছে ভাইয়া মনে হইতে পারে, এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এই যে ধর্মান যেটা ধরন, হ্যাঁ, ধরন মান যেটা আছে ধরন, এই ধর্মানটা ভুল। হ্যাঁ, আমরা জানি 2টা শব্দ পাই, মনে রাখবা, হ্যাঁ, সবসময় মনে রাখবা। একটা হচ্ছে ধরন, একটা হচ্ছে ধরন যেটা হচ্ছে দন্তন্য হতে হবে, আরেকটা হচ্ছে ধারণা, ধারণ মূর্ধন্য আকার, সরি হ্যাঁ, ধারণা, খেয়াল করো। আরেকটা কি ভাই, আরেকটা হচ্ছে ধারণা। এই যে দেখো মূর্ধন্য আকার, ধারণা। এই ধারণা আর ধরন, ধারণ হচ্ছে বাংলা শব্দ, কি শব্দ? বাংলা শব্দ, সেই কারণে এখানে দন্তন্য হবে। আর ধারণা যেটা আছে, ধারণা হচ্ছে সংস্কৃত শব্দ, কি শব্দ? সংস্কৃত শব্দ, যার কারণে এখানে মূর্ধন্য হবে। বুঝতে পারছো? এই যে নিয়মটা তোমাকে শিখাই দিলাম, হ্যাঁ, এই যে নিয়মটা তোমাকে শিখাই দিলাম, কেন তুমি ভুল করছো, পরীক্ষার নাম্বার তুমি কেন কম পাইছো এই পরীক্ষাটা দিয়া, সেখানে তুমি বুঝতে পারবা। তার মানে দেখো এই যে ধরন বানানটা দেওয়া, ধরন, এই ধরন বানানটা তোমার হচ্ছে বাংলা শব্দ, যার কারণে এখানে কি হবে না, মূর্ধন্য হবে না। এখানে র থাকা সত্ত্বেও মূর্ধন্য হবে না, তাহলে এটা রাইট, তাহলে এখানে নিয়ম অনুযায়ী এটা রাইট, ঠিক আছে।
পরেরটা আসি, কর্নার পরে হচ্ছে গৃহকোণ। খেয়াল করো গৃহকোণ, গৃহকোণ বানানটার মধ্যে খেয়াল করো তো নিয়ম কোনটা খাটছে। গৃহকোণ যেটা আছে এটার মধ্যে গয় রিকার আছে, আমরা জানি গয় রিকার, এই যে রিকার থাকলে মূর্ধন্য হয়। পরে হচ্ছে কি হটা হচ্ছে একটা ভিলেন, এটা কি একটা ভিলেন। তোমরা যারা পেট বেঁধে ছিলা এই সেকেন্ড টাইম গোল্ডেন বেঁধে যারা শিক্ষার্থী ছিল তারা হয়তো জানো ভিলেন মানে কি, তারা হয়তো ভালো মতো জানো ভিলেন মানে কি। যে ভিলেন এটা হচ্ছে ভিলেন, হ্যাঁ গৃহ। পরে হচ্ছে কি ক ওকার কো ন, এটা একটা ভিলেন, এ হ একটা ভিলেন, ক ওকার কো একটা ভিলেন। এখন তুমি যদি ভিলেন না বোঝো তাহলে তো বুঝবা না। ভিলেন বুঝাইছি কাদেরকে, এই সেকেন্ড টাইম গোল্ডেন বেঁধে শিক্ষার্থীদেরকে ভিলেন বুঝাইছিলাম যে ভিলেন মানে হচ্ছে এটা এটা এটা। ভিলেন মানে কি ক বর্গ ধ্বনি, প বর্গ ধ্বনি, হ অন্ত্যেষ্টিয় অন্ত্যেষ্টিয় আর অনুস্বর, এগুলো হচ্ছে আমার ভিলেন। তো এই ভিলেন যদি থাকে তারপর কি হবে, নায়িকা আসবে, নায়িকা কে এ ন, তাহলে এখানে নিয়ম অনুযায়ী মূর্ধন্য হয়েছে, এটাও ঠিক আছে। কিন্তু পরীক্ষায় যদি গৃহকোণ না দিয়ে গৃহায়ন দেয়, এই যে এরকম এটা দেয় গৃহায়ন দেয়, তখন কিন্তু এখানে দন্তন্য হবে। তখন এখানে কি হবে, এখানে দন্তন্য, এটা বাংলা শব্দ, এটা কি শব্দ, বাংলা শব্দ। এই যে শিখাই দিলাম, এখানে বলবা না গৃহায়ন। গৃহায়ন যে বানানটা দেওয়া আছে গৃহায়ন, গৃহায়ন শব্দটা দন্তন্য হবে, বাট গৃহকোণ যেটা আছে এখানে এটা মূর্ধন্য হবে, এখানে আমার মূর্ধন্য হবে। ঠিক আছে, মনে রাখতে পারলে, হ্যাঁ মনে রাখতে পারলে পারবা আশা করি। ওকে দেখো, তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে, নত্ব বিধান অনুসারে অশুদ্ধ বানান কোনটা, সেটা হচ্ছে আমার কর্নার। কর্নার এখানে অশুদ্ধ, কারণ কর্নার শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, হ্যাঁ ইংরেজি শব্দ। এখানে ইংরেজি শব্দ হওয়ার কারণে এখানে মূর্ধন্য হবে না, বাট এখানে মূর্ধন্য দিয়েছে, তার মানে এখানে ভুল, আমরা এখানে ভুল, হ্যাঁ এখানে ভুল। ওকে, এরপর আসি 6 নাম্বারে দেখো। 6 নাম্বার কি বলা হয়েছে, 6 নাম্বারের মধ্যে বলা হয়েছে নত্ব বিধান অনুসারে। খেয়াল করো ভাইয়া, বুঝতে পারবা। হ্যাঁ, নত্ব বিধান ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়। একেবারে সহজ কোশ্চেন, যেটা একবার বেসিক থেকে করা হয়েছে এটা ভাইয়া। হ্যাঁ, একেবারে তোমার হচ্ছে আগে বেসিক ক্লাসটা করো, দেখো সুন্দর মতো বুঝতে পারো তাহলে। হ্যাঁ দেখো, নত্ব বিধান সত্য বিধান ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়েছে, এটা জানি আমরা ধ্বনিতত্ত্বে। কোন তত্ত্ব ভাইয়া, এটা আমার ধ্বনিতত্ত্বে আলোচনা করছি, আমার ধ্বনিতত্ত্বের মধ্যে এটা আলোচনা করা হয়। তাহলে শব্দ এটা হচ্ছে কি, এই যে এই নাম্বারটা, শুরু করতে হচ্ছে এখানে এই নাম্বারটা। ওকে দেখো, তাহলে পাইলাম কি, নত্ব বিধান সত্য বিধান ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়, সঠিক উত্তর ছিল ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। ওকে, পরেরটা আসি। 7 নম্বর কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে, খেয়াল করো। 7 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে কোনটি অপপ্রয়োগ নয়। ওয়েট, আগে প্রশ্ন বসতে হবে, তাহলে আনসার করতে হবে। দেখো কোনটা অপপ্রয়োগ, অপপ্রয়োগ মানে হচ্ছে ভুল, অপপ্রয়োগ মানে কি, অপপ্রয়োগ মানে হচ্ছে ভুল। আর এখানে বলা হয়েছে কি নয়, মানে কোনটা ভুল নয়, মানে কোনটা সঠিক বাছাই করতে বলছে। তুমি আগে প্রশ্ন বুঝবা, প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে, কি বলা হয়েছে। যখন তুমি এটা খুব সহজে বুঝতে পেরে ফেলবা, তাহলে তোমার দেখবে অ্যান্সার করা খুব সহজ হয়ে গেছে। এখন কোনটি অপপ্রয়োগ নয়, অপপ্রয়োগ নয় মানে হচ্ছে কোনটা ভুল নয়, কোনটা ভুল নয়। অপপ্রয়োগ মানে হচ্ছে ভুল, আর এখানে বলে দিয়েছে নয় মানে ভুল নয়, মানে কোনটা সঠিক। খেয়াল করো, তাহলে উত্তর বুঝতে পারবা। এই নাম্বারটা কি বলা হয়েছে, এই নাম্বারটা বলা হয়েছে ঐক্যমত। হ্যাঁ, ঐক্যমত বানানটা কেন ভুল, ঐক্যমত বানানটা তুমি একটা সহজ টেকনিক মনে রাখবা। এই জফলা যেটা আছে না, জফলা আছে না, ঐক্যমত জফলা যেটা আছে, এই যদি জফলা থাকে তাহলে দেখবে এখানে তয়কার তা হয় না, বা ত হয় না। কোন শব্দের মাঝখানে যদি জ থাকে তারপরে ত স্বভাবত হয় না, স্বভাবতই ত হয় না। এখানে দিয়েছে, তার মানে এটা ভুল। পরে দেখো বিভাগোত্তর বানানটা এভাবে সঠিক না, এটা ভুল। পরে দেখো সৌজন্যতা, একইভাবে সৌজন্যতা বানানটাও ভুল, জফলা দেওয়া আছে, এখানে তয়কার তা দেওয়া আছে, তাহলে যে কোনো একটা হবে, সৌজন্য হবে অথবা সৌজন্যতা, জফলা থাকবে না তখন, আবার যখন তা দিবা। ওকে, পরে দেখি দরিদ্রতা বানানটা খেয়াল করো। যদি পরীক্ষায় বলা হইতো দরিদ্র বা দারিদ্র, পরীক্ষা যদি বলা হইতো দারিদ্র, দেখো দারিদ্র বানানটা হচ্ছে ভাবে, এই যে দারিদ্র বানান হচ্ছে ভাবে, বাট যখন তুমি তয়কার তা যোগ করবা, তখন আমার এখানে আকার থাকবে না, কি থাকবে না, আকার থাকবে না। তাহলে আমি তোমাকে সহজ করে বুঝাই, যখন তুমি কি করবা, এখানে তয়কার তা যোগ করবা, তখন এখানে কি হবে না, আকার থাকবে না। আবার যখন তুমি তয়কার তা বাদ দিয়ে দিবা, তয়কার তা বাদ দিছো, তখন আবার কি করতে হবে, এখানে একটা আকার দিতে হবে, দারিদ্র। বুঝতে পারছো? তাহলে দেখো দরিদ্রতা বানান ঠিক আছে, যখন তুমি দরিদ্র লিখবা, আবার বলে দিচ্ছি, আবার কি লিখে দিচ্ছি, তোমাদের এখানে সমস্যাটা হবে, যখন তুমি লিখবা দারিদ্র, হ্যাঁ দারিদ্র যখন লিখবা তখন জফলা দিবা, যখন তুমি লিখবা দরিদ্রতা, তখন আকার কি হবে না, তা থাকলে আবার আকার হবে না এখানে। হ্যাঁ, দরিদ্র তয়কার তা, দরিদ্রতা এইভাবে হবে।
বুঝতে পারছো? দরিদ্রতা হলো এভাবে, দারিদ্র হচ্ছে এভাবে। ওকে, ডি নাম্বার, সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এরপর আসি, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটা শুদ্ধ? দেখো এখানে মূল খেলাটা হচ্ছে বিসর্গ দিয়ে, এই যে বিসর্গ, এই বিসর্গ হচ্ছে মূল খেলা, বিসর্গ, বিসর্গ হচ্ছে আমার কি মূল খেলা। এন্ড কোন বানানটা শুদ্ধ মানে কোন বানানটা সঠিক? দেখো কোন বানানটার মধ্যে মূর্ধন্য স হবে, সরি বিসর্গ হবে, এটা তোমাকে বুঝতে হবে। এখন বিসর্গ হওয়ার জন্য আমরা নিয়ম শিখেছিলাম যে শখের পক্ষে, শখের পক্ষে সফিক, পক্ষে কে সফিক, সফিক, হ্যাঁ এই যে দেখো ক ফ স ক্ষিয় প খ আর স, অর্থাৎ স ক্ষিয় খ, পরে হচ্ছে প, পরে হচ্ছে ক্ষিয়, পরে হচ্ছে তালব্যস্য, পরে হচ্ছে ফ আর হচ্ছে ক। এই যে বর্ণগুলো যদি কোনো শব্দে থাকে তার আগে অবশ্যই কি হবে? মূর্ধন্য হবে, এই সরি বিসর্গ হবে। ওকে দেখো তাহলে স ক্ষিয়, এই স ক্ষিয় প, আর তারপর হচ্ছে কি তালব্যস্য ফ আর ক, এইগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে, যেমন কি এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে প, এটা হচ্ছে ফ, এটা হচ্ছে ক্ষিয়, হ্যাঁ এটা হচ্ছে দন্তস্য তালব্যস্য। ওকে তাহলে যে এই শব্দগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সেটার আগে সেটা কি হবে? বিসর্গ হবে, সেটা আগে কি হবে? বিসর্গ হবে, এটা মনে রাখবা। হ্যাঁ এটা হচ্ছে মনে রাখবা। তাহলে ক খ প ফ ছ ক্ষিয় আর তালব্যস্য মূর্ধন্য স, সরি দন্তস্য আর তালব্যস্য, এগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে এর আগে কি হবে? এর আগে মূর্ধন্য, সরি বিসর্গ হবে, এর আগে কি হবে? এর আগে বিসর্গ, বিসর্গ হবে, ঠিক আছে বিসর্গটা হবে। এখন খেয়াল করো ইতিপূর্বে বানানটা, খেয়াল করো ইতিপূর্বে বানানটা খেয়াল করো। ইতিপূর্বে যে বানানটা দেওয়া আছে ইতিপূর্বে, এখন ইতিপূর্বে বানানটা দেওয়া আছে, ইতিপূর্বে বানানোর মধ্যে দেখো তো এখানে প ছিল, এখানে প আছে, মানে এখানে এই বিসর্গ হয় নাই, তার মানে এটা ভুল, এটা ভুল। পরে দেখো ইতিপূর্বে এখানে বিসর্গ হয় নাই, এটাও ভুল। ইতিপূর্বে বলা হয়েছে এখানে উকার দিছে, এখানে বিসর্গ নাই, এটাও ভুল। নিচেটা রাইট, ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ডি নাম্বারটা হচ্ছে আমার কি সঠিক উত্তর। কেন সঠিক উত্তর? এখন যদি পরীক্ষায় মানে দিল ইতিমধ্য, খেয়াল করো, খেয়াল করো তাহলে বুঝতে পারো ইতোমধ্য, ইতোমধ্য বানানটা ইতোমধ্যে, ইতোমধ্যে বললাম, ইতোমধ্যে রাইট। আবার ইতোপূর্বে যদি বলি ইতোপূর্বে, হ্যাঁ খেয়াল করো ইতোপূর্বে, এইটাও রাইট। এখন মাঝখানে যে সমস্যাটা প্যাচটা লাগবে তোমার এই যে দুইটা বানানের মধ্যে, যে এই দুইটা বানানের মধ্যে তোমার প্যাচটা লাগবে সেটা হচ্ছে কি ইতোমধ্যে আর ইতোপূর্বে, ইতোমধ্যে আর ইতোপূর্বে। ইতোমধ্যে বানানোর মধ্যে বিসর্গ হইল না কেন? কারণ হচ্ছে ওই যে ক খ ক্ষিয়, তারপর হচ্ছে প ফ আর তালব্যস্য দন্তস্য, এগুলো এখানে নাই, ম আছে, বাট মর আগে তো বিসর্গ হয় না, তার মানে সেই জন্য এখানে বিসর্গ হবে না। তাহলে ইতোমধ্যে বানানটা এভাবে রাইট, বা ইতোপূর্বে বানানটা হচ্ছে এভাবে রাইট, কারণ এখানে বিসর্গ হবে। একবার সহজ, একবার সহজ যদি বুঝতে পারো। ওকে শেষ। তাহলে পরেরটা আসি, দেখো কোন বানানটা শুদ্ধ নয়? কোন বানানটা কি নয়? শুদ্ধ নয় বলা হয়েছে। এখন কোন বানানটা শুদ্ধ নয় মানে কি? কোন বানানটা শুদ্ধ নয় মানে কোন বানানটা ভুল। তুমি এই প্রশ্ন বোঝো আগে, প্রশ্ন বুঝতে পারলে এইগুলো একবার পানি, তোমার কাছে এগুলো পানি মনে হবে একবারে। হ্যাঁ কোনটা শুদ্ধ নয়, কোনটা শুদ্ধ নয় মানে কোনটা ভুল। এখানে ভুলটা বাই করো তো দেখি ভাইয়া, ভুলটা কোথায় বাই করো। দেখো এখানে কি বলা হয়েছে? অভিষেক, অভিষেক বানানটার মধ্যে সরাই অ ভয় রসিকার ভি, পরে শয় একা শেখ অভিষেক, অভিষেক বানানটা সঠিক। কারণ কি এই যে এখন রসিকার আছে, রসিকার পর মূর্ধন্য স হয়েছে, এটা রাইট। পরে দেখি প্রতিষেধক, একইভাবে রসিকার আছে এখানে মূর্ধন্য স হয়েছে, এটাও রাইট। সেধক বানানটা এইভাবে ঠিক আছে, রাইট। কিন্তু সুষুপ্ত যে বানানটা দেওয়া আছে সু সরসিকার সু পয়েত, এই বানানটা ভুল। কেন ভুল? কেন ভুল ভাইয়া? এই বানানটা ভুল। কেন ভুল বলতেছি তোমাকে, এই বানানটা কেন ভুল তুমি তোমাকে দেখাই। দেখো এই বানানটা এই জন্য ভুল, আমরা শিখছিলাম যে রসিকারের পরে মূর্ধন্য স হয়, বাট এখানে দন্তস্ব হয়েছে, তাহলে এখানে মূর্ধন্য সর কথা ছিল সুষুপ্ত, সুষুপ্ত বানান হচ্ছে এভাবে রাইট, এটা তো সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এই যে এটা, মানে বি নাম্বারটা ভুল, বি নাম্বার হচ্ছে ভুল, সেই কারণে এখানে উত্তর হচ্ছে বি। ওকে ওকে ঠিক আছে। পরেরটা দেখো কোন শব্দটির বানান শুদ্ধ, কোন বানানটা মানে শুদ্ধ আর কি। দেখো কোন শব্দটি বানান শুদ্ধ। এখন এই যে পাঁচটা দেওয়া আছে, এখানে পাঁচটা অপশন দেওয়া আছে, পাঁচটা অপশন দেওয়া আছে। পাঁচটা অপশনের মধ্যে চিন্তা করো ইংরেজিতে বানানটা দেওয়া আছে। তুমি একটা কথা মনে রাখবা, ইংরেজি যত শব্দ আছে, ইংরেজি বা বিদেশি, ইংরেজি বা হচ্ছে বিদেশি, এই শব্দগুলোর ক্ষেত্রে কখনোই দীর্ঘিকার হবে না। কি হবে না? অর্থাৎ এই দীর্ঘিকারটা হবে না, এই দীর্ঘিকারটা হবে না, অর্থাৎ দীর্ঘিকার হবে না।
হবে না, মনে রাখবে। এখন আসি, প্রথম নিয়ম হচ্ছে কি, ইংরেজি শব্দ বা বিদেশি শব্দের ক্ষেত্রে আবার কি হবে না, মূর্ধন্য তোমার হচ্ছে কি দীর্ঘিকার হবে না, মূর্ধন্য হবে না, মূর্ধন্য সহ হবে না। এখন ইংরেজি বানানটার মধ্যে কি দেওয়া হয়েছে, দীর্ঘিকার দেওয়া হয়েছে, দীর্ঘিকার দেওয়া হয়েছে। এখন এটা বিদেশি শব্দের মধ্যে দীর্ঘিকার হয় না, দীর্ঘিকার হয় না, তাহলে শুদ্ধ, তাহলে এটা ভুল, এটা ভুল। পরে আসি শহীদ বানানটার মধ্যে, শহীদ হচ্ছে আরবি শব্দ, কি শব্দ, আরবি শব্দ, দ্যাট মিনস এটা বিদেশি শব্দ, এটার মধ্যে কি হবে, দীর্ঘিকার হবে না, তাহলে এটাও ভুল, এটাও ভুল। পরে দেখি ফেব্রুয়ারি, এটাও ইংরেজি শব্দ, এটাও ভুল। প্রতিযোগী বানানটা খেয়াল করো তো, প্রতিযোগী, খেয়াল করো প্রতিযোগী যেটা দেওয়া আছে, প্রতিযোগী, প্রতিযোগী। এখন প্রতিযোগী আর চাচির মধ্যে তোমাদের প্যাচ লাগবে, সমস্যা হচ্ছে প্রতিযোগী আর চাচির মধ্যে প্যাচ লাগবে। এখন চাচি বানানটা দুইভাবে লেখা যায়, চাচি বানানটা এইভাবে লেখা যায়, হ্যাঁ তদ্ভ শব্দ এইভাবে লেখা যাবে, আবার চাচি বানানটা এইভাবে লেখা যায়, কিন্তু সহজ এভাবে লেখে, এভাবে লেখা, বুঝছো, চাচি বানানটা এইভাবে লেখা আর কি, ঠিক আছে। তাহলে এই হিসাবে উত্তর দিক থেকে মানে উপর দিক থেকে দেখা যাচ্ছে ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, প্রতিযোগী। বাট প্রতিযোগীর সাথে যদি আমি তয়কা তা লাগাইতাম তখন আমার এটা ভুল, এটা কি হইতো, ভুল হইতো, কারণ এই প্রতিযোগিতা তা যুক্ত হইলে আবার কি হবে, রসিকার, দীঘাটা রসিকার হয়ে যাবে, দীঘাটা রসিকার হয়ে যাবে। হ্যাঁ, যেমন কি, যেমন শিখছো না তোমরা সহযোগী, কি শিখছো, সহযোগী শিখছো, বাট সহযোগীর সাথে যদি আমি যোগ করি সহযোগিতা, তখন আবার কি হবে, তয়কা তা হয়ে যাবে, রসিকার হয়ে যাবে, রসিকা, বুঝতে পারছো, এরকম বানান আর কি। ওকে, নেক্সট কোশ্চেন আসি। 12 নাম্বার কি বলছে, কোন বানানটা সঠিক, কোন বানানটা সঠিক, দেখো আকাঙ্ক্ষা বানানটা খেয়াল করো তো, আকাঙ্ক্ষা বানানটা কি, মরুভূমি, পরে কি পিপীলিকা, উপযোগিতা। আকাঙ্ক্ষা বানানটা ভুল, আকাঙ্ক্ষা বানানটা কেন ভুল, আকাঙ্ক্ষা বানানটা যেটা আছে, আকাঙ্ক্ষা, এটা উ পরে ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা এইভাবে হবে, বাট এখানে খ দিছে, যার কারণে এটা ভুল। উপযোগিতা ঠিক একইভাবে, প্রতিযোগিতা যেভাবে ভুল হয় উপযোগিতা ঠিক একইভাবে ভুল হবে। এখন দেখো প্রতিযোগিতা বা উপযোগিতা বাদ দিক, একটু চিন্তা করো, দেখো ওকে 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 দেখো দেখো একটু খেয়াল করো, উপযোগিতা যেটা দেওয়া আছে, উপযোগিতা যেটা দেওয়া আছে, উপযোগিতার মধ্যে খেয়াল করো, উপযোগিতা, উপযোগিতা বানানটা এভাবে রাইট, বাট যখন বলবো উপযোগী তখন আমার দীর্ঘিকার হবে, বুঝতে পারছো এটা। পরে দেখো মরুভূমি বানানটা কেন ভুল, তোমার পরীক্ষা যখন দিচ্ছ তখন এই বানানটা সঠিক ছিল, এটাও সঠিক ছিল, না এটা ছিল, এটা সঠিক ছিল, কারণ কি মরুভূমি অপশনের মধ্যে এভাবে ছিল, মরু, হ্যাঁ ভূমি এভাবে ছিল, মানে এটা ছিল, বাট আমি এখানে রসিকার দিয়ে দিছি আর কি, রসিকার দিয়ে কারণ এটা ভুল, এখানে দীর্ঘকার হবে, বাট এটা এখানে ভুল। পিপীলিকা বানানটা খেয়াল করো, পিপীলিকা বানানটার মধ্যে এটা কি এসে, পিপীলিকা বানানটা হচ্ছে পয় দীর্ঘিকার, পিপি পরে হচ্ছে কি লিকা, তো পিপীলিকা এই যে ভাবে, পিপীলিকা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এখন পিপীলিকা বানানটা সবসময় এভাবে, পিপীলিকা বানানটার মধ্যে দ্বিতীয় বর্ণের মধ্যে কি হবে, দীর্ঘিকার হবে, দ্বিতীয় বর্ণের মধ্যে দীর্ঘিকার হবে। ওকে, হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ডি নাম্বারটা। আর মরুভূমি বানানটা এটা রাইট, এটা ভুল, সরি এটা ভুল। মরুভূমি বানানটা সঠিক উত্তর হচ্ছে এভাবে, মরু পর কি ভূমি, মরুভূমি এভাবে হবে, ঠিক আছে। এরপর আসি, দেখো এরপর কি বলছে, কোন বানানটা অশুদ্ধ, কোন বানানটা কি অশুদ্ধ, অশুদ্ধ মানে কি ভুল। উজ্জ্বল বানানটা ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি বানানো ঠিক আছে, সন্ন্যাসীও ঠিক আছে, বাট উপযোগিতা এই বানানের মধ্যে দীর্ঘিকার ছিল, আবার তা যোগ করছে এখানে, তাহলে মানে এখানেই ভুলটা হয়েছে, সি নাম্বারটা হচ্ছে আমার ভুল, সি নাম্বারটা হচ্ছে আমার কি ভুল। ওকে, তাহলে সি নাম্বার হচ্ছে আমার কি ভুল, তাহলে সি নাম্বার হচ্ছে কি, সি নাম্বার হচ্ছে আমার ভুল। এরপর আসি, কোন বানানটা অশুদ্ধ, অশুদ্ধ মানে ভুল, কোন বানানটা ভুল। এখন দেখো রামায়ণ বানানটা ঠিক আছে, রামায়ণ মূর্ধন্য হবে, কারণ কি এই যে র আছে, রয়ের পরে ম, প, ফ, ব, ব, হ, ম, ভিলেন একটা 29 একটা ভিলেন, এরপরে নায়িকা চলে আসবে, স্বাভাবিক। পরে দেখো অনুবীক্ষণ, দুর্নাম আর রূপ, দেখো রূপ বানানটা তো এভাবে রাইট, এটা ঠিক আছে। অনুবীক্ষণ আর দুর্নামের মধ্যে সমস্যাটা কোথায়, অনুবীক্ষণ আর দুর্নামের মধ্যে সমস্যাটা আসলে আমার কোথায়, দুর্নাম বানানটা, এই দুর্নাম, হ্যাঁ দুর্নাম বানানটা এখানে ভুলটা কোথায়, হ্যাঁ ভুলটা কোথায়, দুর্নাম বানান ঠিক আছে। এখন আমরা নিয়ম অনুযায়ী পড়ছিলাম দুর্নাম রেফ আছে মূর্ধন্যর কথা, বা এখানে মূর্ধন্য হয় নাই, কারণ কি এটা সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ, যার কারণে এখানে মূর্ধন্য হবে না, তার মানে এটাও রাইট। অনুবীক্ষণে কেন ভুল, অনুবীক্ষণ তুমি তো বলতে পারো ভাইয়া অনুবীক্ষণ কেন ভুল হলো, এখানে তো সব কিছু ঠিকঠাক আছে, অনুবীক্ষণ এখানে মূর্ধন্য দেওয়া আছে, কিন্তু অনুবীক্ষণ বানানটার মধ্যে শুরুতেই ভুল করছে, এই যে অনুবানানের মধ্যেই ভুল করছে, অনুবানানের মধ্যেই এখানে ভুলটা করে বলছে, ঠিক আছে। ওকে, তাহলে বি নাম্বার। ওকে, তারপর আসি, দেখো 15 নাম্বারটা খেয়াল করো, এই কোন বানানটা সঠিক বলা হয়েছে, কোন বানানটা সঠিক, উদ্বোধন,
হ্যাঁ উদ্ভাবন মানে হচ্ছে বর্জন করা এরকম কিছু বোঝায়, বাট এই বানানটা এখানে ব হওয়ার কথা ছিল, এখানে ব হয় না, তার মানে এটা ভুল। আকস্মিক বানানের মধ্যে দন্তস্ব, আকস্মিক বানানটা হচ্ছে এভাবে হয়, আকস্মিক, খেয়াল করো, আকস্মিক বানানটা হচ্ছে এভাবে হয়, আকস্মিক এভাবে হয়, দন্তস্ব হয়। হ্যাঁ বাট এখানে কি দিচ্ছে মূর্ধন্য ষ, মানে এটা ভুল। হ্যাঁ এটা ভুল। কিং কর্তব্য বিমূঢ় বানানটা রাইট, কিং কর্তব্য বিমূঢ় এই বানানটা সঠিক। কারণ কি দেখো কিং কর্তব্য বিমূঢ় বানানটা দীর্ঘ হয় এখানে, ঠিক আছে, বাট মরিচিকা বানানটা ভুল। মরিচিকা বানানটা কেন ভুল? মরিচিকা বানানটা এভাবে, চিকা মরিচিকা, এই বানানটা দীর্ঘার হবে এখানে, এই দীর্ঘিকা মরিচিকা, এটা ভুল। তাহলে এটা সঠিক, এটা ভুল। তাহলে এখানে রসিকার দেওয়া হয়েছে, সবগুলো রসিকার হয় না, দীর্ঘার হয়, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ওকে, পরবর্তী কোশ্চেন, কোন বানানটা শুদ্ধ নয়? কোন বানানটা কি নয়? শুদ্ধ নয়, বাংলা হয় কোন বানানটা শুদ্ধ নয় মানে কোনটা ভুল? ঋণ গ্রহণ বানানটা, ঋণ গ্রহণ বানানটা খেয়াল করতে দেখি, ঋণ গ্রহণ বানানটা এখানেই তো ভুল। ঋণ গ্রহণ বানানটা শব্দের শুরুতেই তুই ভুল। কেন ভুল? রিকার আছে এখানে, রিকারের পরে কি দিছে ভাই? মূর্ধন্য না দিয়ে দন্তন্য দিছে, তার মানে এখানে এটাই ভুল, এটা ভুল। হ্যাঁ তাহলে এই যে ঋণ গ্রহণ এখানে দন্তন্য দিছে, দন্তন্য আর মূর্ধন্য চিনার উপায় হচ্ছে এই যে মূর্ধন্য যেটা মাত্রা কম, দন্তন্য মতো মাত্রা বেশি। হ্যাঁ মাত্রা ফুল মাত্রা অর্ধমাত্রা, এটা পার্থক্য আর কি। ওকে এটাই পার্থক্য আমার। ওকে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি এই নাম্বারটা। ওকে পরবর্তী দেখো 17 নাম্বার, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? বদ্বীপ, 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 বদ্বীপ আর হচ্ছে বদ্বীপ, একেবারে সহজ কোশ্চেন এটা। বদ্বীপ, জাস্ট ব পড়েছে দ্বীপ বানানটা লাগবে, দ্বীপ, দ্বীপ বানান হচ্ছে দীর্ঘার দ্বীপ, দেওয়াইকার দরিশিকা দ্বীপ, দ্বীপ, এই দ্বীপ। দ্বীপ বানানের মধ্যে সবসময় রসিকা দীর্ঘার হবে, কি হবে? দীর্ঘার হবে, দ্বীপ বানানের মধ্যে দীর্ঘার হবে, তার মানে এই যে ব পরে দ্বীপ, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। 16 এ 17 এ, এই তো বুঝে ফেলছো তাইলে। ওকে পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি শুদ্ধ বানান? দেখো ন্যূনতম, 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 সবগুলো ন্যূনতম। এখন রাইট কোনটা মনে রাখবা? ন্যূনতম বানানের মধ্যে যত সমস্যা আছে, ন্যূনতম বানানের মধ্যে আমরা যেভাবে মনে রাখতাম, আমি ছোটবেলায় যেভাবে মনে রাখতাম, ন্যূনতম বানানটা হচ্ছে ঠিক এভাবে রাইট। ন্যূনতম বানানটার মধ্যে যত ঝামেলা, মানে ন্যূনতম বানানটার মধ্যে এই শব্দের মধ্যে যত ঝামেলা সব শুরুর দিক থেকে, মানে যত ঝামেলা হবে সব শুরুতে হবে, আমি এবার মনে রাখতাম। মানে ন্যূনতম বানানটা হচ্ছে এরকম বানান যার সমস্যাই হচ্ছে শুরুতে। যেমন দেখো ন্যূনতম বানানটা নয় দিয়ে দিলাম, রসিকার দিলাম, জফলা দিলাম, শেষ। মানে এখানে তো সমস্যার কথা না, তাই তো? মানে ন্যূনতম বানানটা লিখতে তো এখানে সমস্যাটা, ন্যূনতম, শেষ হয়ে গেছে। তাহলে আমি এবার মনে রাখতাম ন্যূনতম বানানটার মধ্যে, এই ন্যূনতম যে বানানটা আছে এই বানানটার মধ্যে প্রথম অক্ষরে ঝামেলা, প্রথম অক্ষরে কি আমার ঝামেলা, তাহলে এই যে ঝামেলাটা এখানে দীর্ঘ হবে, জফলা হবে, দীর্ঘ হবে, জফলা হবে। তাহলে সেই হিসাবে 18 নম্বর যে কোশ্চেনটা সেটা সঠিক উত্তর হচ্ছে আমার এই বি নাম্বারটা, ন্যূনতম। এখানে আবার ফলাফল ভুল করতেছে, সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বার, এবং মনে রাখবা, এটা হচ্ছে মনে রাখবা আর কি। পরে দেখো 19, কোন বানানটা অশুদ্ধ? দেখো অশুদ্ধ মানে হচ্ছে ভুল, কোন বানানটা কি ভুল বলা হয়েছে? ভুল, হ্যাঁ কোন বানানটা ভুল। এখন এই যে মরিচিকা, বিভীষিকা, কিং কর্তব্য আর হচ্ছে উচ্ছ্বাস, এই বানানগুলোর মধ্যে কোনটা ভুল তুমি কিভাবে করবা? দেখো উচ্ছ্বাস, মরিচিকা, আমরা জানি মরিচিকা বানানটা হচ্ছে ময় দীর্ঘার মরি, আর চিকা বানানটা হচ্ছে রসিকার দিয়ে চিকা, এর রসিকার, চিকা বানানটা রসিকার হয়, বাট মরি বানানটা দীর্ঘার হয়। এবার মরিচিকা এই যে দেওয়া আছে মরিচিকা, এই বানানটার ভুলটা কোথায় হইল? ভুলটা কোথায় হলো দেখো এখানে ভুলটা কোথায় আমরা জানি, এবার মনে রাখবা মরি বানানটা ঠিক এভাবে, প্রথমটা দীর্ঘার, পরে চরিশিকার চি, কয়েকার কা, চিকা, এবার মনে রাখবা, বুঝতে পারছো? এবার মনে রাখবা মরি চিকা, মরি চিকা, ঠিক আছে, এটা রাইট। তাহলে ভাইয়া মরিচিকা বানানটার মধ্যে ভুল দেওয়া আছে, তাহলে এটাই অশুদ্ধ, এটাই সঠিক, হ্যাঁ এটাই সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ, হ্যাঁ 19-এর এ নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। কিংকর্তব্য ঠিক আছে, উচ্ছ্বাস ঠিক আছে, বিভীষিকাও ঠিক আছে, বিভীষিকা আমার ঠিক আছে। এরপর আসি নিচের কোনটি সঠিক, নিচের কোনটা আমার সঠিক? পিপিলিকা বানানটার মধ্যে, পিপিলিকা যে বানানটা দেওয়া আছে, পিপিলিকা, পিপি পরিকার, পিপি পরে হচ্ছে কি লিকা, লিকা, পিপিলিকা বানানটা সেভাবে, পরিষ্কার পি, পরিকার পি, হ্যাঁ পরিকার পি, পিপিলিকা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা দেখা যাচ্ছে? এই ডি নাম্বারটা, সেটা হচ্ছে ডি নাম্বার, পিপিলিকা, ঠিক আছে, পিপিলিকা হচ্ছে সঠিক উত্তর। ওকে ভাইয়া এরপরে দেখি, এরপর কি আছে? শুদ্ধ বানান দেখো, শুদ্ধ বানান খেয়াল করো, নিরোগ, নিরোগ, নিরোগী, নিরোগ। দেখো এই বানানটার মধ্যে তুমি প্যাচটা কোথায় লাগাবা? তোমার কাছে মনে হচ্ছে নি, নয়দিকার নি, ঠিক আছে, নির পরে রুগী দাও, হ্যাঁ অসুস্থ রুগী বলো,
হ্যাঁ সুস্থ রোগী, হ্যাঁ সুস্থ রোগী কখনো সুস্থ রোগ। দেখো নিরোগী যেটা আছে, নিরোগ মানে হচ্ছে, নিরোগ মানে নেই, নি মানে কি নেই, নেই রোগ। এখন যার রোগ নেই তাকে রোগী বলতে পারবো? খেয়াল করো তো, তুমি চিন্তা করো নিরোগ মানে কি? নিরোগ মানে হচ্ছে সুস্থ মানুষ, নিরোগ মানে কি সুস্থ মানুষ। এখন নিরোগ যদি বলো নিরোগী কেন হয়? এখন নি মানে তো নাই, নি মানে তো নাই, কি নাই? রোগ নাই, তাহলে নি কি হবে? নয় শিকার নি, সরি নয় দিকে নি বলছে রোগ। হ্যাঁ কি রোগ? নি রোগ, রোগী না, হ্যাঁ নি রোগ। সঠিক উত্তর কি হবে? নি রোগ হবে। কারণ যার কি নাই, রোগী নাই, তাহলে রোগী কেমন হয়? যার রোগ নেই তাহলে রোগী কেমন হয়? তাহলে নি মানে নেই, রোগ নেই, তাহলে রোগী কেমন হবে? তাহলে এটা কি উত্তর হবে? গ নাম্বার দিয়ে, মানে ও এই রোগ হবে, দীর্ঘার হবে না, সি নাম্বারটা। তাহলে নিরোগ হচ্ছে আমার সঠিক উত্তর, নিরোগ। ওকে, পরে দেখো কোন বানানটি অশুদ্ধ নয়? পেঁচটা তো এখানেই রে বাবা। কোন বানানটা অশুদ্ধ নয়? অশুদ্ধ মানে কি? ভুল নয়। কোন বানানটা কি নয়? ভুল নয়, অন্তস্থ নয়, ভুল নয়। কোন বানানটা ভুল নয়? এখন কোন বানানটা ভুল নয় এটা যদি বুঝতে পারো তাহলে ইজিলি বুঝতে পারবে। দেখো তোমরা পরীক্ষায় যেটা করছো আর কি, যেটা দেখছি, মনোকষ্ট, হ্যাঁ মনোকষ্ট বানানটা এভাবে, মনোকষ্ট, জ্যেষ্ঠ, দূষণীয়, দোষটা বলা হচ্ছে কি কটূক্তি। কোন বানানটা অশুদ্ধ নয় মানে সঠিক, হ্যাঁ ভুল না মানে সঠিক কোনটা? কোন বানানটা সঠিক এটা বলা হয়েছে, কোন বানানটা সঠিক। এখন দেখো কোন বানানটা সঠিক এটা বুঝতে হইলে, এটা পারতে হলে তোমাকে যেটা করতে হবে, কটূক্তি বানানটা ভুল, কারণ কি কটূক্তি বানান দীর্ঘার হবে, বাট হয় নাই। দূষণীয় বানানটা ভুল, কারণ দীর্ঘার হবে। মনোকষ্ট বানানের মধ্যে ভুল, কারণ কি এখানে বিসর্গ হবে। এই জ্যেষ্ঠ বানানটা ঠিক আছে, পরীক্ষার মধ্যে এটা আমাদের এক্সাম হলে এক্সামের মধ্যে এটা ভুল ছিল, হ্যাঁ এটা ভুল ছিল। জ্যেষ্ঠ বানানটা রাইট, কোনটা ভাই? জ্যেষ্ঠ বানানটা রাইট, জ্যেষ্ঠ বানানটা রাইট, এখানে বুঝতে পারছো? জ্যেষ্ঠ বানানটা রাইট। ওকে, এরপরে দেখি, এরপর কি আছে? এরপর আছে নিচের কোনটি, কোন বানানটি অন্যগুলো থেকে ভিন্ন? এর মানে কি বুঝতে হবে তোমাকে? নিচের কোন বানানটা অন্যগুলো থেকে ভিন্ন মানে তিনটা সেম রকমের একটা ভিন্ন রকমের, তিনটা সেম একটা ভিন্ন রকমের। কোনটা? কাহিনী বানানটা সকলে দীর্ঘার হবে, কাহিনী, কাহিনী বানানটা ঠিক আছে, কাহিনী। মনে বা কাহিনী বানানটা সবসময় দীর্ঘার, রসিকার হবে, দীর্ঘার হবে না এখানে, রসিকার হবে। পরে দেখো মুমুক্ষু বানানটার মধ্যে প্রত্যেকটাতে রসিকার হবে, প্রত্যেকটাতে কি হবে? রসিকার হবে। তাহলে ময় রসিকার, ময় রসিকার, ক্ষয় রসিকার, মুমুক্ষু হবে, হ্যাঁ মুমুক্ষু হবে। ওকে, পরে দেখো, পরে দেখি বিদুষী, বিদুষী বানানটাও ঠিক আছে, হ্যাঁ বিদুষী বানানটাও ঠিক আছে। তাহলে ভুলটা আসলে কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে এই যে এটা ভিন্ন, এই সি নাম্বারটা হচ্ছে ভিন্ন, সি নাম্বারটা হচ্ছে কি ভিন্ন। কেন ভিন্ন? কারণ মুমুক্ষু, ময়ূরসুকার মুহুর মুহু, এই যে মুহুর মুহুর পরে হচ্ছে কি মুহু, হ্যাঁ মুহুর মুহু, মুহুর মুহু যে বানানটা দেওয়া আছে মুহুর মুহু, এটার মধ্যে এখানে কি দেওয়া আছে? লাস্টেরটা দেখো তো, লাস্টে যে শব্দটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে? দীর্ঘার দেওয়া আছে, আর এখানে দীর্ঘার হবে না, এখানে রসিকার হবে। এখানে এটা ভুল, তার মানে এটা ভিন্ন, এটা ভুল এটাই ভিন্ন, এটাই ভুল এটাই ভিন্ন, ঠিক আছে? ওকে, তাহলে সঠিক উত্তর সি নাম্বারটা। পরে দেখি 24 নাম্বার, 24 নাম্বার মধ্যে কি বলেছে? কোনটি ব্যতিক্রম? নিচে কোনটা ব্যতিক্রম? দেখি এটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ লাস্ট কোশ্চেন, সবার কাছে চাইবে অ্যান্সারটা, বলো সর্বশেষ কোশ্চেন এটা, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? সবাই দিবা, যারা যারা যুক্ত আছো সবাই বলবা যে এই কোশ্চেনের উত্তরটা আমাদের কি হবে। হ্যাঁ একজন বলে ফেলতেছে সবাই অলরেডি। এই তো 24 কত হবে ভাই? 24 নাম্বারটা বলো। এই যে নিচের কোনটা ব্যতিক্রম? মনোপীড়া বানানটা ঠিক আছে, নিয়ম অনুযায়ী হয়েছে পীড়া, মনোপীড়া, দীর্ঘার প আছে, পয়ের আগে মূর্ধন্য বিসর্গ হয় আর কি। পরে শিরোপীড়া, এটাও পয়ের আগে বিসর্গ হয়েছে। পরে কি আন্তনগর, নয়ের আগে কি বিসর্গ হয়? দেখো তো হয় কি না, হয় না তো, ছয়ের আগে বিসর্গ হবে, ঠিক আছে। বাট এইটা কিন্তু নয়ের আগে বিসর্গ দিছে, বাট বানানটা কিন্তু রাইট, বানানটা কিন্তু সঠিক, কিন্তু নয়ের আগে মূর্ধন্য দিছে, নিয়ম অনুযায়ী পড়ে না। বানান সঠিক বাট নিয়ম অনুযায়ী কিন্তু হয় নাই, নিয়ম অনুযায়ী হয় নাই, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম। তার মানে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার ব্যতিক্রম, সি নাম্বার হচ্ছে কি ব্যতিক্রম। তাহলে আশা করি তোমাদের বুঝতে পারছি, তোমাদের বুঝতে পারছি যে কেন এটা ব্যতিক্রম হলো, কেন তোমার এটা হচ্ছে ব্যতিক্রম হয়েছে। আন্তনগর কারণ হচ্ছে এটা নিয়মের মধ্যে পড়ে নাই, বাট কিন্তু শব্দ রাইট, বানান সঠিক কিন্তু নিয়মের মধ্যে পড়ে নাই, তার কারণ এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, আন্তনগর, আন্তনগর। এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসের মধ্যে এই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করলাম, একে A to Z
মানে বাংলার মধ্যে যেগুলো তোমাদের মধ্যে কনফিউশন হয়, ক্রিয়েট হয়, এগুলো তোমাদের সলভ করার চেষ্টা করলাম। হ্যাঁ, যেগুলো তোমাদের সমস্যা হয়েছে তো পূর্বে, সেগুলো একেবারে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ওকে ভাইয়া, ওকে তাহলে হ্যাঁ, ওকে তাহলে সঠিক উত্তর কি ভাই? সি নাম্বার। সবাই উত্তর দিও সি নাম্বারটা, সঠিক উত্তর আন্তনগর। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসের মধ্যে বাংলা বানানের মধ্যে কিছু জিনিস তোমাদের সবাই আলোচনা করলাম। আশা করি তোমাদের পরবর্তীতে এই বানানগুলো নিয়ে যদি কনফিউশন হয়, আশা করি হবে না, কারণ তোমরা শিখে ফেলছো যে কেন এটা হইলো, কেন এটা হইলো না। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানে রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত ক্লাস করবা, ক্লাসে মনোযোগী হবা। আমরা এখন নিয়মিত ক্লাস করবো তোমাদেরকে, সবাই তৈরি হয়ে যাও। আর তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা প্রশ্ন বের করতে, সেটা হচ্ছে কি শাটল। সেটা কি ভাই? সেটা শাটল, যেটা হচ্ছে একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আর কি, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধারণ করে। সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা একটা B+D ইউনিটের জন্য একটা কোশ্চেন ব্যাংক এবার থেকে চালু হচ্ছে, যে কোশ্চেন ব্যাংকের মধ্যে বিগত 10 বছরে কোশ্চেনগুলোকে একেবারে সুন্দর মতো অ্যানালাইসিস করে ব্যাখ্যা দিয়ে এবং তার সংশ্লিষ্ট তথ্য দিয়ে একবারে চেষ্টা করেছি, একবার সুন্দর প্রাণবন্ত করে সাজানোর চেষ্টা করেছি, যে কোশ্চেন ব্যাংকটা তোমাদের অনেকটাই উপকার আসবে। হ্যাঁ, যেগুলো তোমার বুঝতে সাহায্য করবে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসলে কোন টাইপের হয়, কোন অ্যাঙ্গেলে হয়, কোন থেকে প্রশ্ন আসে। আশা করি শারদ তোমাদের অনেক উপকারী হবে। শারদ যেমন আমাদের শিক্ষার্থীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অনেক উপকার করে, যেমন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, ঠিক একইভাবে এই শাটল করে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারবা। এই শিক্ষার্থীরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। তো সেই প্রত্যাশা রাখছি, সেই প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।